আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আজকের পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি আপনাদেরকে আজকে নতুন কিছু আপডেট দেওয়ার জন্য আমার এই ভিডিওটাতে আপনাদের জন্য কিছু জিনিস রেখেছি, দেখে যাবেন। আর আমাদের এই ভিডিও ফুটেজগুলো বেসিক্যালি ৭১ টিভি, সময় টিভি সহ, যমুনা টিভি সহ বেশ কিছু টিভি চ্যানেল থেকে আমরা ছোট ছোট অংশ জাস্ট রেফারেন্স হিসেবে ইউজ করেছি। তো মেইন কথা হচ্ছে যে মেজর সিনহা হত্যাকাণ্ড এই নিয়ে আসলে নতুন কিছু না, বাট এর মাঝখানেও সামান্য সামান্য নতুন কিছু আমাদের জন্য প্রতিনিয়ত অপেক্ষা করছে। আর এই ছোট ছোট বিষয়গুলোকে আপনার মানে নজরে এনেই আমাদের বাংলাদেশের যে র্যাব আছেন, তারা যারা ইনভেস্টিগেশন করছেন, তারা কিন্তু সামনের দিকে এগুচ্ছেন। ঠিক আছে, তো ঘটনার এই পর্যায়ে ৭১ টেলিভিশনের একজন সাংবাদিক ফারজানা রূপা, তিনি আপনার সেই এলাকায়, মেরিন ড্রাইভ এলাকায় বাহার ছড়ায় আছেন। তিনি আসলে যথেষ্ট চাঞ্চল্যকর কিছু এভিডেন্স সামনে এনেছেন যে মেজর সিনহা হত্যাকাণ্ডে আসলে এটা কি তাৎক্ষণিক হত্যাকাণ্ড নাকি প্ল্যান্ড, যেটা আমার র্যাবের তদন্ত সংস্থা থেকে শুরু করে সবাই খুঁজছে। হ্যাঁ, যেটা কি তাৎক্ষণিক না প্রি মার্ডার প্ল্যান। তো এইখানে যে বিষয়টা আসছে যে মেজর সিনহাকে যখন এসআই লিয়াকত গুলি করে, ওইখান থেকে টেকনাফ থানার দূরত্ব ছিল ৪৫ কিলোমিটার। ওসি প্রদীপ সেই সময় থানায় অবস্থান করছিলেন। আর অবস্থান করার পরে ফোন আলাপ রেকর্ড তো সেগুলো শুনছেন পুরান কথা। তিনি তাৎক্ষণিক ঝড়ের গতিতে সেখান থেকে আসেন। লাস্ট যে শিলাখড়ি চেকপোস্ট আছে সেখান থেকে আমরা লাস্ট দেখেছিলাম যে মেজর সিনহার গাড়িটা যাবার কিছুক্ষণ পরেই আপনার এই ওসি প্রদীপের সহ আরেকটা মাইক্রোবাস ঝড়ের গতিতে সেই জায়গাটা আপনার ক্রস করে। তো এরপরে সেখানে তারা পৌঁছে যায়। ততক্ষণে মেজর সিনহা কিন্তু মার্ডার হয়ে গেছে। মার্ডার বলতে তিনি কিন্তু মারা যান নাই, তিনি যথেষ্ট শক্ত ছিলেন, যথেষ্ট কি বলা হয় যে আল্লাহ তো ওনার হায়াত রাখছিল আরো লম্বা সময়। তো যাই হোক, যাওয়ার পরে মেজর সিনহার শরীরটা আপনার এখানে রাস্তার মধ্যে পড়ে থাকে। আর পড়ে থাকার পরে ওসি প্রদীপ সহ তার সাথে এখানে আরো ৩ জন কনস্টেবল সম্ভবত গিয়েছিলেন। ওসি প্রদীপের সাথে আরেকজন সহযোগী কনস্টেবল, তার নামটা এখনো স্পেসিফিকলি আমাদের সামনে আসে নাই। ওসি প্রদীপ গিয়ে তার পায়ে থাকা যে পুলিশের বোট জুতা, সেটা দিয়ে মেজর সিনহার এইখানে আর এইখানে চাইপা ধরছিলেন। আর এই চাইপা ধইরা তিনি আসলে তার মৃত্যু নিশ্চিত করার জন্যই বরঞ্চ তাকে এই জায়গাতে লাথি মারছেন। এগুলো আমার কথা না, আমি দেখাবো, ভিডিও ফুটেজ দেখাবো। তারপরে এইখানে মারছেন, এখানে লাথি মারছেন, কোকের মধ্যে লাথি মারছেন, তারপরে তিনি মরেন নাই। আর ওসি প্রদীপ বড় চালু জিনিস, ঠিক আছে, বোঝাই যায় যে তারা একটা অ্যাসাইনমেন্ট নিয়েছিলেন কারু, যে সিনহাকে মারতেই হবে। কক্সবাজার সদর থানার একজন ওসি সাহেব, সাবেক ওসি, আর একজন সাংবাদিকের এই ফোন রেকর্ডটা বেসিক্যালি বেসিস করা হয়েছে যে মেজর সিনহা হত্যাকাণ্ডের সময় কি ঘটেছিল আর পোস্টমর্টেমের সময় সেখানে কি ঘটেছিল তিনি নিজেই দেখেছেন। আর তিনি ওসি হিসাবে এটা স্বীকারও করেছেন যে এটা একটা প্রি প্ল্যান্ড মার্ডার, এটা আসলে ইন্টেনশনালি তাকে হত্যা করা হয়েছে। ঘটনা তো উল্টো যাবে, তদন্ত টিম গিয়ে মানে একটা কথা কইয়ে দিয়ে আর কিছু ডেঞ্জারাস আপনি ইয়ান দেখি ওই আমেরিকার মাঝে হালারে জেঙ্গরি মাইছে ৩ জনে আরো জীবিত রোয়া শ্বাস দিয়ে এরেন কইয়ে ওই হয়ে দেখি ও আসতে হইয়ে আতুলিয়ে হয়ে দেখি আবার বাবা গো আপনারা আমার সম্পর্কে একটু ভালো মতো খোঁজ খবর নেন। হয়তো মধ্যে সবকে আবার আমার ফায়ার পেতে দেখি ফায়ার পেতে মতো ও পরিণত থেকে পরিণত দফার দফার করেন দফার দফার করছে। আর কথা ৩ জনে যাই এর কথা সাত তারা ৩ জনেরই বুঝছেন তো আমার কথা। হ্যাঁ, এছাড়া ৩ জন যাই এর কথা ওর হচ্ছে সিবি দিতে হবে। আসল কথা কই অনারে কই আয় আজ পোস্টমর্টম রিপোর্ট পোস্টমর্টমের সময় আয় আসছিলাম, রাজ বুঝা দিবার সময় আয় আসছিলাম। আর যারা আসছে তার পোস্টমর্টম তার তার গায়ের যে যাই তাহাই এইখানে আর এতদিনে চাকরিতে প্রমাণ করে আর কি দেখি ইন্টেনশনালি হইয়ে এবং যেভাবে হইয়ে ঠিক এইভাবে গুলি দিলে কিন্তু কোনোদিন এইসব জায়গায় গুলি দিতে পারে। আর ফরেন্সিক রিপোর্টে, ময়নাতদন্তে আপনার যে বিষয়গুলো সামনে আসছে যে মেজর সিনহাকে যে ৬টা গুলি করা হয়েছে, যেই পয়েন্টে পয়েন্টে গুলি করা হয়েছে, একজন বিশেষজ্ঞ ডাক্তার তিনি বলেছেন এই কালচে দাগটা কখন হয়, যখন খুব কাছ থেকে আপনার গুলি করা হয়। কারণ পিস্তল থেকে ছোড়া বুলেটটা
সেটা আপনার যখন বের হয় আপনারা জানেন যে এটা একটা যথেষ্ট গতি নিয়ে বের হয়, ইভেন যথেষ্ট গরম থাকে, অনেক গরম থাকে, আবার ধৈর্য দেখতে যায়েন না। হ্যাঁ, তো এই গরমটা হয় কি যখন মাংসের চামড়া ভেদ করে ঢুকে, এই যে বুলেটটা তো সীসা বা যেটাই হোক, এটা একটা গরম আগুনের মতো থাকে, সেই সীসাটা যে জায়গাতে লাগে খুব কাছ থেকে ধরেন রেঞ্জ থেকে গুলি করলে এটার উত্তপ্ততাটা হারায় না, লম্বা দূর থেকে টার্গেট করে যদি শুট করে বুলেটটা যাইতে যেতে 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 কিছুটা ঠান্ডা হয়। কিন্তু মেজর সিনহার কয়েকটা স্পটের যে গুলি আছে সেগুলাতে দেখা যায় যেগুলো খুব কাছ থেকে গুলি করা হয়েছে, যেগুলা পরবর্তী সময় দেখা গিয়েছে কে করেছে, এসআই লিয়াকত। না 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 না, এখানেই শেষ না, আরো আছে। ফারজানা রূপার একটা তদন্ত প্রতিবেদন যখন সামনে আসে যে এসআই লিয়াকত সহ মামলার এজাহারে যেটা লেখা ছিল যে তারা স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে ডাকাত শব্দ শুনে ডাকাতির জন্য অপেক্ষা করছিলেন, এটাই এজাহারের ভাষা। কিন্তু মামলার যারা সাক্ষী, আপনার কি বলা হয় ওনার নাম, নুরুল আমিন সম্ভবত, এই নুরুল আমিনের মায়ের কাছে যখন যাওয়া হয় সেইখান থেকে নতুন আরেকটা তথ্য আসে। এই ঘটনার মানে মেজর সিনহাকে হত্যা করার আগে মিনিমাম 15টা কল এই নুরুল আমিন, সম্ভবত ওনার নামটা সরি যদি ভুল হয়, ওনার সাথে এসআই লিয়াকতের হয়েছিল। আর ততক্ষণে যদি ডাকাত হইতো সেই বিষয়টা আপনার কনফার্মেশন হয়ে যেত। আর তার মায়ের বক্তব্য হচ্ছে যে তার ছেলে বলেছে যে ডাকাত ডুকাতে এরকম কোনো ঘটনা নাই। তো টোটালি বোঝা যাচ্ছে যে মেজর সিনহাকে হত্যার পিছনে আসলে যেই বিষয়টা শতভাগ পরিষ্কার না, বাট এতটুকু তো পরিষ্কার যে এটা কোনো একটা অ্যাসাইনমেন্ট ছিল। এখন এই অ্যাসাইনমেন্ট আমি ব্যক্তিগতভাবে যখন ঘাটতে যাই তখন আমার আজ থেকে 2 বছর পিছনে যেতে হয়। পিছনে গেলে আপনি যেটা দেখবেন, মেজর সিনহা কিন্তু জীবনে প্রথমবারের মতন যে টেকনাফ গেছেন তা না। তিনি অতীতে 2018 সালে সম্ভবত 17 বা 18 শুরুতে বা 17 শেষে বাংলাদেশে যখন মিয়ানমার থেকে রাখাইন রাজ্যের রোহিঙ্গারা বাংলাদেশে আসে, একটা হিউজ পরিমাণ রোহিঙ্গা হঠাৎ করে বাংলাদেশে আসে, আর তাদেরকে সামাল দিতে আমাদের চৌকস সেনাবাহিনী সেইখানে দীর্ঘ পরিশ্রম করেছেন, ইভেন এখনো তারা সেখানে শ্রম দিচ্ছেন। তো ওই সময়ে একটা ইউনিটের দায়িত্বে ছিলেন আমাদের এই মেজর সিনহা, প্রায় 6 মাস তিনি সেখানে ছিলেন। আর আপনারা জানেন যে ওই পয়েন্টটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইয়াবা চোরাচালানের ব্যবসা। আর কি বলা হয়, যারা স্লিপিং সেল হিসেবে কাজ করে, যারা এই ধরনের বিষয়গুলোকে ক্যারি করে, হ্যাঁ, ট্রান্সপোর্টিং করে, এদের মধ্যে কিন্তু রোহিঙ্গারা একটা বড় অংশ হিসেবে পরবর্তী সময় প্রমাণ হয়েছে যে রোহিঙ্গারা সাথে করে অনেক ইয়াবা নিয়ে আসে। এখন হতে পারে সেখান থেকে কোনো ভেজাল। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আসছিল যে মেজর সিনহার সাক্ষাৎকার নিয়েছেন ওসি প্রদীপের সাক্ষাৎকার নিয়েছেন মেজর সিনহা। আর যার কারণে হত্যাকাণ্ড ঘটেছে সাইদুর রহমান রিমন নামের একজন সাংবাদিক। আমি জানি না ওনাকে আসলে কি শব্দ ইউজ করা দরকার, তবে সম্মান দিয়ে করলাম না, নিশ্চয় আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে তথ্য আদায় করবে। তিনি বলছেন যে আসলে ভাই আমি বুঝলাম না উনি কি গাঁজা খাইয়ে সাংবাদিকতা করে কিনা। যদি গাঁজা খাইয়ে না করে, তিনি যে গল্প লেখছেন সিফাতের বক্তব্যে সেটা তো ক্লিয়ার। আবার নতুন করে ফারজানার উপও আলাদা সেটা একটা তদন্ত করেছেন। আর তিনি এটা লাইভে এসে 71 টিভির লাইভে তিনি এই কথাটা বলে গিয়েছেন যে ওসি প্রদীপের যে সাক্ষাৎকারের বিষয়টা সিনহা সাহেবের সাথে রিলেটেড করা হয়েছে সেটা আসলে হয়নি। কোন ধরনের সাক্ষাৎকার ওসি প্রদীপের সিনহা নেই নাই যে তাকে হত্যা করার জন্য বিষয়টা হিসাবে যেইভাবে মোটিভ আনছে। এখন হইতে পারে আমার ধারণা এই সাইদুর রহমান রিমন তার কাছে অনেক তথ্য আছে, ভাই তারে ভালো করে দইরা র্যাবের উচিত বাটাম দেওয়া, যদি এটা তার অরিজিনাল আইডি হয়ে থাকে। কারণ অরিজিনাল এই সাংবাদিক ওই সাংবাদিক কেন সেটা আমি জানি না, বাট ফেসবুকে গণমাধ্যমে যেই একটা পোস্ট থেকে এত কিছু আসছে সামনে, সেই সাংবাদিক কোনো কারণে আসলে তাকে মিডিয়া কাভার করছে না, র্যাব পুলিশ বা আমাদের সরকারি তদন্ত সংস্থা তারা কিন্তু কাভার করছে না। বাট আই ডোন্ট নো ওয়াই। আমরা সেই তদন্ত রিপোর্টের অপেক্ষায় আছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।